আজকের টপিক নিউ এডুকেশন পলিসি 2020 নিয়ে। আর এই ভিডিওতে আমি একটা ডিটেইলড অ্যানালিসিস অফ নিউ এডুকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, যেখানে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম চেঞ্জ থেকে শুরু করে লাস্ট কবে এডুকেশন পলিসি চেঞ্জ হয়েছিল, তারপর কী কী চেঞ্জ আসতে চলেছে এডুকেশন স্ট্রাকচারে, প্রাইমারি আর হায়ার এডুকেশনের সিলেবাস চেঞ্জ, তারপর বোর্ড এক্সাম প্যাটার্ন, ভোকেশনাল ট্রেনিং, মাতৃভাষা এবং সংস্কৃতের যে বড় একটা চেঞ্জ আসতে চলেছে সেখান থেকে শুরু করে রেজাল্টের প্যাটার্ন, ন্যাশনাল মিশন অন মেন্টরিং, এনআরএফ, এনইটিএফ, টিচারদের জন্য কী কী ইম্পর্ট্যান্ট, ফরেন কলেজেস এবং জিডিপির কত পার্সেন্টেজ এডুকেশনের উপরে খরচা হবে, আবার মেন্টাল হেলথ ভিউ পর্যন্ত সব কিছু নিয়ে ডিসকাস করব। আর তাই এই ভিডিওটি মাস্ট ওয়াচ ফর অল স্টুডেন্টস, পেরেন্টস এবং টিচারদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি অমিতাভ দেবনাথ, আমি একজন লাইফ কোচ অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমেই বলবো, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের নাম চেঞ্জ করে করা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রি বা মিনিস্ট্রি অফ এডুকেশনে, এবং এই নিউ এডুকেশন পলিসি চেঞ্জ করা হলো দীর্ঘ 34 বছর পর। এর আগে করা হয়েছিল 1986-এ এবং তার আগে 1968 সালে। আর 1968-এ যখন করা হয়েছিল তখন কোঠারি কমিশনে বলা হয়েছিল জিডিপি 6% স্পেন্ড করা উচিত এডুকেশনের উপরে, কিন্তু সেটা ধার্য করা হয়নি তখন। ইনফ্যাক্ট আমরা যদি ডেটা দেখি তাহলে 2017 আর 2018-এও পর্যন্ত মাত্র 2.7% অফ জিডিপি স্পেন্ড করা হয়েছিল এডুকেশনের উপরে। এছাড়া স্টেট আর সেন্ট্রাল মিলিয়ে অ্যানাদার 10% করা হয়েছিল বটে, কিন্তু সেটা হলো 6% অফ জিডিপি কিন্তু স্পেন্ড করা হয়নি। কিন্তু এই নতুন এডুকেশন পলিসি 2020-তে 6% অফ জিডিপি স্পেন্ড করা হবে বলে ধার্য করা হয়েছে এডুকেশনে। এবার এডুকেশন স্ট্রাকচার নিয়ে কথা বলা যাক। এতদিন অবধি যেটা চলে আসছে সেটা হলো 10+2 স্ট্রাকচার, কিন্তু এখন যেটা চেঞ্জ হতে চলেছে সেটা হলো 5+3+3+4। মানে এই 5+3+3+4-এর মধ্যে প্রথম লেভেলের যে অ্যাসেসমেন্ট সেটা 5 বছরের মাথায় হবে, যার মধ্যে প্রি স্কুলের 3 বছর আর ক্লাস 1 আর ক্লাস 2 আসছে। তারপরের লেভেলটা ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, মানে নেক্সট 3 বছর। আবার তার পরের লেভেলটাও 3 বছর, যেখানে কিনা ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 কভার করছে, যেটাকে কিনা মিডল স্টেজ বলা হচ্ছে। আর লাস্ট স্টেজে ক্লাস 9 থেকে নিয়ে ক্লাস 12 অবধি কভার করা হচ্ছে। এবার চলে আসি সিলেবাস প্যাটার্ন নিয়ে। আইডিয়ালি 3 বছর অবধি বাচ্চারা তাদের বাবা মাদের কাছেই বড় হয়। তারপরে যখন 3 বছরে তারা প্রি স্কুলে ভর্তি হচ্ছে, তারপর প্রি স্কুলের 3 বছর আর ক্লাস 1 আর ক্লাস 2-এর যে টোটাল 5 বছরের সিলেবাস, সেখান থেকে এনসিইআরটি প্রেসক্রাইব করবে সিলেবাস। আইডিয়ালি এই লেভেলে অ্যাক্টিভিটি বেসড লার্নিং করানো হবে আর ফোকাস করা হবে মোস্টলি ল্যাঙ্গুয়েজ স্কিল আর নিউমেরিক্যাল স্কিলের উপরে। এই নতুন সিলেবাসে যে চেঞ্জটা হচ্ছে তাতে সবথেকে বড় যে সুবিধাটা হবে সেটা হলো বাচ্চাদের মোস্টলি অ্যাক্টিভিটি বেসড লার্নিং হবে, আর তাদের বড় বড় ব্যাগে ভারী ভারী বই নিয়ে আর যেতে হবে না স্কুলে। এই প্রথম 5 বছরটা ফাউন্ডেশনাল এডুকেশন স্টেজ হিসেবে এরা নামকরণ করেছে। নেক্সট 3 বছর প্রিপারেটরি স্টেজ বলা হচ্ছে। আর এই প্রিপারেটরি স্টেজে মোস্টলি বাচ্চারা খেলাধুলা করবে স্কুলে গিয়ে, আর এইটা কভার করছে ক্লাস 3, 4 অ্যান্ড 5 অবধি। নেক্সট মিডল স্টেজ যেটা বলা হচ্ছে সেটা ক্লাস 6, 7 অ্যান্ড 8। আর এই ক্লাস 6 থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা শুরু হতে চলেছে সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং বা প্র্যাকটিক্যাল নলেজ। এই লেভেল থেকে এখন ইন্ডিয়ার বাচ্চারাও ক্লাস 6 থেকে অন্য কান্ট্রিজের মতন, যেমন চায়না বা আরও অন্য ডেভেলপ কান্ট্রিজে যেমন ক্লাস 6 থেকেই বাচ্চারা কোডিং শেখে, এখানেও আমাদের ইন্ডিয়ার বাচ্চারাও এখন থেকে কোডিং শিখতে শুরু করবে। আর যেটা দেখা গেছে, এই কোডিং শেখাতে বাচ্চাদের লজিক্যাল ব্রেন প্রচণ্ডভাবে ডেভেলপড হয়। তার মানে ক্লাস 6 থেকেই বাচ্চারা ইন্টার্নশিপ করতে পারে, লোকাল ক্রাফট শিখতে পারে, আবার ভিডিও এডিটিং পর্যন্ত শিখতে পারে, যেটা কিনা বাচ্চাদের ব্রেনকে অনেক বেশিভাবে ডেভেলপ করবে আর হেল্প করবে বাচ্চাদের পরবর্তীকালে এই নলেজগুলো অ্যাপ্লাই করতে। সাধারণত এখন আমরা অনেকজনই দেখে থাকি বাচ্চারা অনেক কিছুই তারা পড়াশোনার মধ্যে পড়ে, কিন্তু সেটা যখন অ্যাপ্লিকেশন করতে হয় তখন তারা কিছুই জানে না। সেই জন্যই এখন থেকে ক্লাস 6 থেকেই তারা প্র্যাকটিক্যাল নলেজের উপরে বেশি ফোকাস করবে। আমি বেসিক্যালি খুবই খুশি এই নতুন এডুকেশন পলিসি নিয়ে, কারণ যে ফিউচার যে কিডস যারা আসছে তাদের ফিউচার ইজ ভেরি ব্রাইট।
আর এটা বলার পিছনে কারণ হলো এটাই যে ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে বাচ্চারা তাদের স্টাডির মধ্যে ক্লাস 6 থেকে ইনক্লুড করতে পারবে স্পোর্টস, মিউজিক, ড্রয়িং, এনিথিং, যেটা যে ভালোবাসে সেটা তারা ইনক্লুড করতে পারবে। অ্যান্ড ইনফ্যাক্ট এটা মেইন স্ট্রিমের মধ্যেই গণ্য করা হবে। বেসিক্যালি স্পোর্টস, মিউজিক বা যে কোনো রকমের ভোকেশনাল ট্রেনিংকে এখন থেকে এক পার ধরা হচ্ছে সিলেবাসের সাথে, আর কোনো রিজিড সেপারেশন রাখা হচ্ছে না। একটা ছোটো এক্সাম্পল দেবো, আমি যখন ছোট ছিলাম তখন আমি গিটার বাজাতে খুব ভালোবাসতাম, কিন্তু গিটারকে আর কন্টিনিউ করতে পারিনি, কারণ যদি গিটার নিয়ে আমি বেশি সময় স্পেন্ড করতাম তাহলে পড়াশোনাতে আমার হ্যাম্পার হয়ে যেত, তাই গিটারকে আমার ছেড়ে দিতে হয়। এরকম হয়তো অনেক স্টুডেন্টের সাথেই হয়েছে, কিন্তু এখন আর নয়। এখন যদি কেউ চায় যে আমি আমার মেইন স্ট্রিমের সাথে আমি মিউজিককেও রাখতে চাই বা ড্রয়িংকেও রাখতে চাই বা অন্য কোনো অ্যাক্টিভিটি, অন্য কোনো ভোকেশনাল ট্রেনিংকে রাখতে চাই, তারা রাখতে পারে, আর ওটা অ্যাকসেপ্টেড হবে মেইন স্ট্রিমে। এবার চলে আসি লাস্ট স্টেজে, যেটা কিনা ক্লাস 9 থেকে নিয়ে 12 অবধি। আর এই স্টেজে বাচ্চাদের ফ্লেক্সিবিলিটি থাকছে চুজ করার সাবজেক্ট ফ্রম ডিফারেন্ট স্ট্রিম। তার মানে কেউ যদি সায়েন্স নিয়ে পড়তে চায় তার সাথে যদি হিস্ট্রিকে রাখতে চায়, আবার কেউ আর্টসের সাথে ম্যাথামেটিক্সকেও রাখতে পারে। মানে এই সাবজেক্টের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকছে না, যে কেউ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারে, আর স্টুডেন্টরা নিজেরাই ডিসাইড করবে তাদের কী নিয়ে পড়ার ইচ্ছা। হ্যাঁ, অবভিয়াসলি এটা এখন অবধি পুরোপুরি ক্লিয়ার হয়নি, হয়তো এরকমও হতে পারে যে স্কুল টু স্কুল ভ্যারি করতে পারে যে কী কী কম্বিনেশন কী কী স্কুলে রয়েছে। আর সাবজেক্টের সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিকেও বাচ্চারা তাদের মেইন স্ট্রিমে রাখতে পারে। আর যেহেতু ক্লাস 9 থেকে নিয়ে ক্লাস 12 অবধি এখন থেকে সেমিস্টার বেসিসে এক্সাম শুরু হচ্ছে, তার জন্য স্টুডেন্টরা শুধু বছরের শেষে নয়, সারা বছর ধরেই পড়াশোনা করবে। আবার আইআইটির মতন প্রিমিয়াম অর্গানাইজেশনেও মাল্টিডিসিপ্লিনারি স্ট্রিম শুরু হতে পারে, যেখানে কিনা সায়েন্স ছাড়া কমার্স আর আর্টসেও স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। আরেকটা নতুন জিনিস যেটা ইনক্লুড করা হয়েছে এই এডুকেশন পলিসিতে, সেটা হলো গিফটেড কিডস বা ট্যালেন্টেড কিডসদের একটা এক্সট্রা প্রভিশন থাকবে প্রমোট করার। মেবি সেটা ফাইন্যান্সিয়ালি বা অ্যাডমিশন রিলেটেডও হতে পারে। আরেকটা জিনিস যেটা খুবই ভালো হতে চলেছে সেটা হলো অনেক টিচারদেরকেই দেখা যায় যে বইয়ের একদম হুবহু যতক্ষণ না কপি করে লিখছে ততক্ষণ তারা স্টুডেন্টদেরকে মার্কস দেয় না। মানে মেমোরির উপরে এটা বেসিক্যালি টেস্ট হয়ে থাকে, কিন্তু এখন যেটা সে টেস্ট হবে সেটা হচ্ছে কম্পিটেন্সির উপরে, অ্যাপ্লিকেবিলিটি, একটা স্টুডেন্ট কতটা ইন্টেলিজেন্ট, তার নলেজ কতটা, সেটার উপরেই এখন থেকে টেস্ট হতে চলেছে। এই নতুন এডুকেশন পলিসি অনুযায়ী বোর্ড এক্সাম বছরে 2 বার করে হবে, আর মোস্টলি এতে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ 2 রকমেরই প্রশ্ন থাকবে, যেটা কিনা মেজার করবে একটা স্টুডেন্টের কম্পিটেন্সি, বাট নট অনলি মেমোরি। আরেকটা জিনিস যেটা ইনক্লুড করা হয়েছে এই এডুকেশন পলিসিতে, সেটা হলো মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ তারা ক্লাস 5 অবধি পড়তে পারে, ইভেন তারপরেও তারা সেটাকে কন্টিনিউ করতে পারে। এই এডুকেশন পলিসিতে সংস্কৃত একটা নতুন পপুলারিটি অর্জন করতে চলেছে। সংস্কৃত আবার মেইন স্ট্রিমের মধ্যে যুক্ত হবে, আর সব স্টুডেন্টরা মেইন স্ট্রিমেতে সংস্কৃত পড়তে পারে অ্যাজ এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই এডুকেশন পলিসিতে ইনক্লুড করা হয়েছে সেটা হলো এখন থেকে আর কোনো গ্রেড সিস্টেম থাকবে না। মানে A+ তুমি পেয়েছো বা B+ তুমি পেয়েছো বা B তুমি পেয়েছো, এরকম আর কোনো গ্রেডেড সিস্টেম থাকছে না। যেটা থাকবে সেটা হলো কাইন্ড অফ এ প্রোফাইল সিস্টেম থাকবে। মানে একটা এক্সাম্পল ধরা যাক, যেরকম সোশ্যাল মিডিয়াতে আমাদের সবার প্রোফাইল থাকে, সেখানে আমাদের ফ্রেন্ডরা কি লাইক করলো বা ডিসলাইক করলো, বা আমরা কি লাইক করলাম বা ডিসলাইক করলাম, ঠিক তেমনি এখন থেকে যে গ্রেড সিস্টেম হবে সেখানে ঠিক এরকমই একটা প্রোফাইলিং থাকবে, যেখানে একটা স্টুডেন্টের বন্ধুরা পর্যন্ত তাদেরকে লাইক বা ডিসলাইক দিতে পারে যে কোন জায়গায় তারা বেটার আর কোথায় তারা খারাপ। আবার একটা স্টুডেন্টও মেনশন করতে পারে সে কোনটা ভালোবাসে আর কোনটা তার ভালো লাগে না। এর সাথে সাথে যেটা আরেকটা ইনক্লুড করা হবে সেটা হচ্ছে একটা ক্লাসের টিচার। মানে একটা টিচার কি মনে করে একটা স্টুডেন্টের সম্বন্ধে, ভালো বা খারাপ, সেটাকেও ইনক্লুড করা হবে, আর এটাকেই একটু বেশি ওয়েটেজ দেওয়া হবে। আর এই যে গ্রেডিং সিস্টেমটা করা হয়েছে, এতে শুধু এডুকেশনই নয়, বাট একটা স্টুডেন্টের তাদের সোশ্যাল স্কিল অনেকটাই ডেভেলপড হবে। কারণ একটা স্টুডেন্টকে তার ফ্রেন্ডসরাও, ক্লাসের অন্যান্য বাচ্চারাও মার্ক করবে। এছাড়াও এই এডুকেশন পলিসিতে আরও একটা জিনিস যেটা ইনক্লুড করা হয়েছে, যেটা খুবই ভালো জিনিস একটা স্টুডেন্টের ফিউচার পার্সপেক্টিভ দিয়ে দেখতে গেলে, সেটা হলো
থ্রু আউট দ্য স্কুলিং পিরিয়ডে প্রত্যেকটি স্টুডেন্টকে যে কোনো একটা স্কিলে ডেভেলপড হতে হবে যেটাতে কিনা তারা বেস্ট, আর সেই স্কিলটা তাকে এমপ্লয়েবিলিটিতে অনেকটাই হেল্প করবে, তারা এমপ্লয়েবিলিটিতে অনেকটাই এগিয়ে থাকছে ছোটোবেলা থেকেই। আর এটা কোনো স্টুডেন্টকে ডিপ্রেসড হওয়া থেকে আটকাবে, কারণ অ্যাটলিস্ট একটা অপশান তার হাতে আছে। যদি তারা পড়াশোনা নাও করে, যে স্কিলটা তারা ডেভেলপ করেছে সেই স্কিলে ফিউচারে তারা কাজ করতে পারে বা ফিউচারে ওই পার্টিকুলার স্কিল নিয়ে তারা এগিয়ে যেতে পারে। আরও একটা জিনিস যেটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে সেটা হলো প্রত্যেকটি টিচারকে তাদের ট্রেনিং সম্বন্ধ ব্যাপারে একটু নজর রাখতে হবে। তারা কীরকম করে একটা স্টুডেন্টকে হ্যান্ডেল করছে বা একটা টিচার তার স্কিলকে ডেভেলপ করছে নাকি টাইম টু টাইম, সেটাও পারফরমেন্স মেজারে মাপা হবে। আর এটাতে যেটা একটা জিনিস খুবই ভালো হবে সেটা হলো টিচার আর স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ আরও বেটার হবে। আরেকটা জিনিস যেটা এই পলিসিতে ইনক্লুড করা হয়েছে যেটা কিনা আমার খুবই পছন্দের, সেটা হলো ন্যাশনাল বুক প্রমোশন পলিসি। জেনারেলি ক্লাস 3 থেকে ক্লাস 4-এর মধ্যে যে কোনো একটা বাচ্চার, একটা স্টুডেন্টের তাদের হ্যাবিট ডেভেলপড হয়ে যায়। আর এই পলিসি অনুযায়ী বলা হচ্ছে যে ক্লাস 3 থেকেই প্রত্যেক কটি স্টুডেন্টকে বই পড়ার দিকে আরও বেশি অভ্যস্ত করানো হবে। এটা হেল্প করবে তাদের টিচাররা। এখন যদি ওয়ার্ল্ডের সবথেকে রিচ আর সাকসেসফুল মানুষের নাম নিই, তাহলে হয়তো বিল গেটসের নামটাই আগে আসে। আর যদি দেখা যায় বিল গেটস প্রত্যেক সপ্তাহের মধ্যে একটা করে বই শেষ করে ফেলে। তবে এটা মনে রাখতে হবে বিল গেটস কিন্তু এই হ্যাবিটটা বড় হয়ে অভ্যাস করেনি, তার ছোটোবেলা থেকেই নিশ্চয়ই অভ্যাস ছিল বই পড়ার। আর তাই এই পলিসি অনুযায়ী প্রত্যেকটি বাচ্চা যে একটা করে নতুন বই পড়বে, এটাতে তাদের ওই হ্যাবিট গ্রো হবে যে বই পড়ার। আর যদি বাচ্চারা বই পড়তে থাকে, তাদের স্পেলিং ডেভেলপড হবে, তাদের ব্রেন আরও ডেভেলপড হবে, তাদের ল্যাঙ্গুয়েজ স্কিলও আরও বেশি ডেভেলপড হবে। এই পলিসিতে আরও একটা জিনিস ইনক্লুড করা হয়েছে যেটা কিনা ডক্টর কে কাস্তুরিরঙ্গন কমিটিতে রেকমেন্ড করা হয়েছিল, যে মাল্টিপল এন্ট্রি আর মাল্টিপল এক্সিট। এই মাল্টিপল এন্ট্রি আর মাল্টিপল এক্সিট প্রোগ্রামে যে কোনো স্টুডেন্ট তার কলেজে ফার্স্ট ইয়ারের পরে এক্সিট নিতে পারে, আবার এন্ট্রি নিতে পারে একটা গ্যাপ নিয়ে। তবে এই যে এক্সিট আর এন্ট্রি, এটা হঠাৎ করে 10 বছর পরে সে বললে হবে না যে আমি এখন আবার ফিরে এসেছি, আমি আবার পড়তে চাই। এটা প্রি ডিটারমাইন্ড একটা এক্সিট আর এন্ট্রি হতে পারে। এটা ঠিক একটা ব্যাংকের অ্যাকাউন্টের মতন হবে। ধরুন একটা স্টুডেন্ট একটা বছরে একটা কোনো স্টাডি কমপ্লিট করে ফেললো, তাহলে সেটা তার এডুকেশনাল অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আবার যখন সেই স্টুডেন্টটা একটা গ্যাপের পর ফিরে আসবে, সেটা আবার তারপর থেকে শুরু হতে পারে। আর এর মধ্যে যে কোনো কিছু এডুকেশনাল বা ভোকেশনাল যে কোনো কিছু জিনিস একটা স্টুডেন্ট কমপ্লিট করে ক্রেডিট করতে পারে তার এডুকেশনাল অ্যাকাউন্টে। এই পলিসি অনুযায়ী একটা গ্র্যাজুয়েশন 3 থেকে 4 বছরের হতে পারে, যেখানে কিনা একটা স্টুডেন্ট যদি ফার্স্ট ইয়ার কমপ্লিট করে তাহলে তাকে সার্টিফিকেট দেওয়া হবে, যদি সেকেন্ড ইয়ার কমপ্লিট করে তাহলে তাকে ডিপ্লোমা দেওয়া হবে, আর যদি কেউ থার্ড ইয়ার কমপ্লিট করে উইথ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যদি সে মিট করে, তাহলে সে ডাইরেক্টলি কোনো জবে জয়েন করতে পারে। এরপর যদি কেউ 4th ইয়ার কন্টিনিউ করে, এই 4th ইয়ারে একটা স্টুডেন্ট সে তার রিসার্চ ওয়ার্ক কমপ্লিট করবে। মানে যেরকম যে কোনো এমটেক বা হায়ার স্টাডিজে যারা স্টুডেন্টরা করে থাকে ডিজার্টেশন বা কোনো প্রজেক্ট ওয়ার্ক, এই 4th ইয়ারে একটা স্টুডেন্ট তার রিসার্চ ওয়ার্ক বা প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করতে পারে ফর আরও ফার্দার হায়ার স্টাডিজ। তাহলে এই নতুন এডুকেশন স্ট্রাকচারে একটা স্টুডেন্ট যে কোনো সময় এন্ট্রি নিতে পারে বা এক্সিটও নিতে পারে, আবার এটা মাল্টি লেভেল এন্ট্রি এক্সিটও হতে পারে। এই এডুকেশন পলিসিতে আরেকটা যেটা জিনিস ডিফাইন করা হয়েছে সেটা হলো প্রত্যেকটি কলেজ একটা করে গ্রেডিং সিস্টেমে ভাগ করা হবে, যেরকম A+A, B+B, মানে একটা গ্রেডেড অটোনমিতে ভাগ করা হয়েছে। আর এই সিস্টেম অনুযায়ী যে কোনো কলেজকে, ধরুন একটা কলেজ B গ্রেডে রয়েছে, তাকে তাহলে B+এ যেতে হবে, বা B+এ থাকলে A-তে যেতে হবে, আর যে A-তে রয়েছে তাকে A+এ যেতে হবে। মানে প্রত্যেকটি কলেজকে গ্রো করতে হবে, আরও ডেভেলপ করতে হবে। আর যদি সেটা তারা না করে, তাহলে 0 থেকে 15 ইয়ার্সের মধ্যে তাদের অ্যাফিলিয়েশন পর্যন্ত চলে যেতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক যে প্রত্যেকটি স্কুল আর কলেজকে যে মাল্টিডিসিপ্লিনারি প্রোগ্রাম স্টার্ট করতে বলা হয়েছে তার কি বেনিফিট, আর তাতে কারা কারা বেনিফিটের হতে পারে। এতে দুজন বেনিফিট হবে। প্রথম তো হলো স্টুডেন্ট, যাদের কিনা কোনো ইন্টারেস্ট আছে কোনো মিউজিক বা আর্ট বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে, সেটা তারা কন্টিনিউ করতে পারে তাদের স্টাডির সাথে সাথে মেইন স্ট্রিমে। আবার
সেকেন্ড, যারা ছোট ছোট টিচার আছে যেরকম ডান্স, মিউজিক, আর্ট, এই টিচাররাও নতুন করে আবার মেইন স্ট্রিমের স্কুলে চাকরি পেতে পারে, কারণ স্টুডেন্টরা এই মেইন স্ট্রিমগুলো শিখবে, তাই স্কুলেও তাদের নতুন করে এন্ট্রি হতে পারে। এই নতুন এডুকেশন পলিসির সব থেকে যে বেস্ট পার্ট আমার যেটা লিখেছে সেটা হলো ন্যাশনাল মিশন অন মেন্টরিং, NMM, যেখানে বলা হয়েছে প্রত্যেকটি স্টুডেন্টকে আলাদা করে মেন্টারিং করা হবে বাই ইন্ডাস্ট্রি এক্সপার্টস দিয়ে। একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি, অনেক সময় এরকম দেখা যায় যে অনেক বাচ্চারাই পড়তে পড়তে ডিসাইড করতে পারে না যে এবার তার কি পড়া উচিত, এরপরে তার কি পড়া উচিত, বা কখনও যদি কোনো সেটব্যাক চলে আসে, যদি তারা কোনো জায়গায় আটকে যায়, বাধা পড়ে যায় বা ডিপ্রেসড হয়ে যায়, তখন কোনো পুশ দেওয়ার মতন কেউ থাকে না। কিন্তু এই পলিসি অনুযায়ী আলাদা করে মেন্টার থাকবে যারা কিনা এক্সপার্ট থাকবে ওই পার্টিকুলার ফিল্ডে, আর তারা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা করে পুশ দেবে যদি তারা কোনো জায়গায় আটকে যায়, আবার একটা ক্ল্যারিটি অফ থট দেবে, একটা ক্ল্যারিটি অফ আইডিয়া দেবে যে তাদের এখন কি করা উচিত বা কি পড়া উচিত বা কি করে এগিয়ে যাওয়া উচিত ফিউচারে। আর এই মেন্টারদের একটা আলাদা করে ফোরাম তৈরি করা হবে, সেখানে সব মেন্টারদের অ্যাড করা হবে। এই পলিসিতে আরও একটা জিনিস যেটা মেনশন করা হয়েছে সেটা হলো এডুকেশনাল স্ট্যান্ডার্ডটা একটা কমন রাখা হবে ফর অল, বাট এটা একটু ক্লিয়ার হয়নি যে ইকোনমিক্যাল বেসিসে কমন থাকবে না রিজার্ভেশন বেসিসে কমন থাকবে। নেক্সট যেটা এই পলিসিতে ইনক্লুড করা হয়েছে সেটা আশা করি সব প্যারেন্টসেরই ভালো লাগবে, সেটা হলো স্কুল আর কলেজের ফিজ একটা স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হয়েছে। আর এই ক্যাপিংয়ের উপরে কোনো স্কুল, ওটা গভর্নমেন্ট বা প্রাইভেট, তারা যেতে পারবে না। নেক্সট যেটা আরও একটা জিনিস এই পলিসিতে ইনক্লুড করা হয়েছে সেটা হলো ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। যেরকম ইউএসএতে আছে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন, আর ইউএসএতে যদি কেউ সায়েন্স নিয়ে ফার্দার রিসার্চ করতে চায় তাহলে এই ফাউন্ডেশন তাদেরকে টাকা গ্রান্ট করে ফর রিসার্চ ওয়ার্ক। তেমনি আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের কাজ হবে রিসার্চ ওয়ার্কের জন্য টাকা গ্র্যান্ট করা, শুধুমাত্র সায়েন্সের জন্য নয় বাট আর্টস, কমার্স সব ফিল্ডের জন্য। এই রিসার্চ ওয়ার্ককে কভার করবে সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ফাইন্যান্সিং, আরও অনেক কিছু। তো মূলত এই ফাউন্ডেশনের কাজ থাকবে টু ফাইন্যান্স প্রজেক্ট ওয়ার্ক আর রিসার্চ ওয়ার্ক। আরও একটা জিনিস যেটা ইনক্লুড করা হয়েছে সেটা হলো কমন এন্ট্রান্স টেস্টের মতন টেস্ট না হবে কলেজে এন্ট্রির জন্য, আর এটা বছরে 2 বার করে হতে পারে, আর এই টেস্টগুলো ন্যাশনাল টেস্ট এজেন্সিরা নেবে। আরও একটা জিনিস যেটা এই পলিসিতে ইনক্লুড করা হয়েছে সেটা হলো 100 ফরেন কলেজেস আসতে পারে, তারা এসে আমাদের ইন্ডিয়াতে তাদের ব্রাঞ্চেস খুলবে, আর এটার অনেকই বেনিফিট আছে। প্রথম হলো আমাদের ইকোনমি খুবই বুস্ট হবে, কারণ ফরেন স্টুডেন্টরা তারা সেম লেভেল অফ এডুকেশন ইন্ডিয়াতে কম কস্টে পেতে পারে, আর যে স্টুডেন্টরা এসে ইন্ডিয়াতে পড়াশোনা করছে তাদের ফ্রেন্ডস, ফ্যামিলি তারা এখানে আসবে, তারা আসা যাওয়া করবে, তাতে ফরেন কারেন্সিজ আমাদের ইন্ডিয়াতে আসবে। সেকেন্ড, তারা যখন এই কান্ট্রিতে এসে পড়াশোনা করবে, তারা যখন এখানে থাকবে ওই এরিয়াটা ডেভেলপড হবে, আর শুধু তাই নয় আমাদের ইন্ডিয়ান ট্যুরিজম আরও বেশিভাবে ডেভেলপড হতে পারে। নেক্সট যেটা ইনক্লুড করা আছে এই এডুকেশন পলিসিতে সেটা হলো এখনও অবধি ই লার্নিংয়ের যে মেটেরিয়ালগুলো ছিল, যে কন্টেন্টগুলো ছিল, সেগুলো শুধু ইংলিশ আর হিন্দিতে দিয়েছিল, কিন্তু এখন থেকে এই পলিসি অনুযায়ী আরও 8টা লোকাল ল্যাঙ্গুয়েজে এই কন্টেন্টগুলো কনভার্ট করা হবে, যেটা কিনা সব স্টুডেন্টদেরকে কনভার্ট করে স্প্রেড করা হবে, আর তাদেরকে ই লার্নিংয়ে আরও বেশি এনকারেজ করা হবে তাদের লোকাল ল্যাঙ্গুয়েজও। এছাড়া যে ন্যাশনাল এডুকেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ফোরাম থাকবে, সেই ফোরামে সব রকম টেকনোক্রাফট, এডুকেশনালিস্ট, রিসার্চ স্কলার্স, স্টুডেন্ট সবাই ওই ফোরামে থাকবে, আর তারা টাইম টু টাইম মেন্টরিং করবে স্টুডেন্টদের। সব থেকে ভালো যে জিনিস এই পলিসিটার সেটা হলো এই যে সব ট্রান্সফরমেশনের সম্বন্ধে কথা বলেছে এই পলিসিটা, এই সব কিছুই শুধু পলিসি, আর এর জন্যই কোনো স্কুল বা কোনো কলেজকে ইনফ্রাস্ট্রাকচার বা বিল্ডিংয়ের পিছনে কোনো ইনভেস্টমেন্ট এখনও করতে হবে না। তো চলে আসি এবার এই পলিসিগুলো কবে ইমপ্লিমেন্ট হতে পারে। ইনিশিয়ালি যেটা ধরা হচ্ছে 2021 থেকে নিয়ে 2022-এর মধ্যে প্রথম এটা স্টার্ট হয়ে যাবে, আর কিছু পার্ট ইমপ্লিমেন্ট হয়ে যাবে 2023 সালের মধ্যে, আর কিছু পার্ট ইমপ্লিমেন্ট করা হবে বাই 2030। এই পলিসির আরও একটা গোল আছে, সেটা হলো বাই 2035 মোর দ্যান 50% যাতে হায়ার এডুকেশনে এডুকেটেড হয়। তো ওভারঅল যেটা বুঝতে পারছি এই পলিসি ইমপ্লিমেন্ট হলে স্টুডেন্টদের, পেরেন্টসদের আর টিচারদের অনেকে বেনিফিট হবে, আর পরীক্ষার সময় শুধুমাত্র মেমোরি বা রেক্টিফিকেশন না করে অনেক সেন্সিবল কোয়েশ্চেন করা হবে, যেটা একটা স্টুডেন্টের আরও বেশি নলেজ ডেভেলপ করবে আর তাদের অ্যাপ্লিকেশন স্কিল আরও বেশি বাড়িয়ে তুলবে।
এই ভিডিওটি কেমন লাগলো আমাকে লাইক আর কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আর যদি আপনারাও চান আপনাদের কোনো পছন্দের টপিক নিয়ে আমি আমার নেক্সট ভিডিও করি, তাহলে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটি স্টুডেন্ট, পেরেন্টস আর টিচারদের সাথে, যাতে তারাও এই পলিসিটি সম্বন্ধে জানতে পারে। আর আপনারাও যদি চান আমার সাথে কানেক্ট হতে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।